আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে আপৎকালীন খাদ্য মজুদ থাকলে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই জানালেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সপক্ষে শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে। মন্তব্য সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিনের। এক দশকে খেলাপি ঋণ বেড়েছে 3 গুণ, বলছে সিপিডি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে 4 ভারতীয় পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রাতে ডিবি কার্যালয়ে ভারতীয় পুলিশের বিশেষ টিমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান। ডিবি প্রধান হারুন বলেন, ভারতীয় পুলিশ সেখানে একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া সংসদ সদস্য আনারের মরদেহের বিভিন্ন অংশ খুঁজে বের করার ব্যাপারে ভারতীয় পুলিশ আশাবাদী বলেও জানান তিনি। বাংলাদেশে গ্রেফতার আসামিদের সঙ্গে কথাও বলেছে ভারতীয় পুলিশের বিশেষ টিম। আসামি যে এখানে হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের কাছে যে তথ্যগুলো যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করে। পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসামি ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারে। এদিকে ঝিনাইদহের এমপি আনারের খুনিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিগগিরই তাদের মুখোশ উন্মোচন সহ সবকিছু প্রকাশ করা হবে বলে জানান তিনি। হত্যার মোটিভ উদ্ধারে ভারত ও বাংলাদেশের পুলিশ যৌথভাবে কাজ করছে। বৃহস্পতিবার সচিবালয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এমপি আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন সূত্র বলছে, স্বর্ণ চোরাচালানের ভাগবাটোয়ারা নিয়ে তারই বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিনের সাথে দূরত্বের সৃষ্টি হয়। এ কারণে ফাঁদে ফেলে দেশের বাইরে নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ ও গোয়েন্দারা। হত্যাকারীরা চিহ্নিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারাও যা শুনছেন সেগুলো আমরাও শুনছি। ঘটনা ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানুষও এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এই জন্য সিরিয়াসলি কাজ করছেন। তিনি আরও জানান, একজন সংসদ সদস্যকে হত্যার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে ভারত ও বাংলাদেশ। যৌথভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। প্রয়োজন হলে যাবে, আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা। তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে, ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতেও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। বাংলাদেশকে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করার যে অভিযোগ উঠেছে তারও তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পেতে হবে এই সমস্ত। দেশে আপৎকালীন খাদ্য মজুদ থাকলে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কেন্দ্রীয় 14 দলের সাথে বৈঠকে তিনি বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সমন্বয়ে এই অঞ্চলের উপর অনেকের নজর রয়েছে। চট্টগ্রাম ও মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মনির রহমানের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সহ জোটের নেতারা। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। সবার শুরুতেই বক্তব্যে প্রধানমন্ত্রী ও জোটনেত্রী শেখ হাসিনা বলেন,
৭৫-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে শুরু হয় হত্যা, কু ও অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি। অনেক সংগ্রামের পথ বেয়েই আমরা সরকার গঠন করতে সক্ষম হই। আজকে তো এটুকু বলতে পারি যে গত 15 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। জনগণকে আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ উন্নত হচ্ছে তা অনেকের পছন্দ নয়। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় দেশের অর্থনীতির উপর চাপ রয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, রিজার্ভ অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে। আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। তবে এখন আমরা নিজে বলতে বলতে বোধহয় মানুষকে আবার এই ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে। গ্যাস বিক্রি করতে রাজি না হয় 2001 সালে ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ। এ প্রসঙ্গে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, সে রাজনৈতিক দৈন্যতায় ভোগেন না তিনি। চক্রান্ত এখনো আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। রাজনীতির নামে আবারও মানুষ হত্যা, জ্বালাও পোড়াও করা হলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সরকার প্রধান। জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ এইগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 14 দলের শরিকদের মনে যে অভিমান ছিল তার অবসান হবে বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 14 দলের সাথে মতবিনিময় বৈঠক শেষে প্রধান গণভবনের সামনে একথা বলেন তিনি। বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ ও 14 দল একসাথে কাজ করবে বলেও জানান ওবায়দুল কাদের। অনেকের মনে হতো একটু কষ্ট বা অভিমান ছিল। নেত্রী দীর্ঘক্ষণ 3.5 ঘন্টা তাদের বক্তব্য শুনেছে এবং এটা তাদের যা যা বলার সবাই বিস্তারিত বলতে পেরেছেন। বাংলাদেশ ব্যাংক এখন সমবায় সমিতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এদিকে গত 1 দশকে দেশের খেলাপি ঋণ 3 গুণ বেড়েছে বলে জানিয়েছে সিপিডি। অনুষ্ঠানের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রতিক্রিয়া না ভেবেই ব্যাংক খাতে বারবার নীতি পরিবর্তনে আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুশফিকুর রহমানের রিপোর্ট। ব্যাংকিং খাতের দুরবস্থার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে কাজ করতে না পারা, রাজনৈতিক প্রভাব, সুশাসনের অভাব, খেলাপি ঋণ মামলাগুলো দীর্ঘদিন ধরে আটকে থাকা সহ বেশ কিছু কারণ উঠে আসে সিপিডির গবেষণায়। ব্যাংক একীভূতকরণ দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ হয়নি বলেও মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক। খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক যখন একত্রিত হবে, তখন ভালো ব্যাংকটাও কি খারাপ হয়ে যাবে কিনা, এই যে খারাপ ব্যাংকের পরিচালকদেরকে সেখানে তাদের বলা হয়েছে 5 বছর পরে তারা আবার তাদের স্ব-আসনে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা কোন ধরনের নীতিমালা? এদিকে একের পর এক বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের সমালোচনা করে এর সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, দুষ্টের পালন এবং শিষ্টের দমন করছে বাংলাদেশ ব্যাংক। এটা ডিপোজিটরদের টাকায় চলে, পরিচালকদের টাকায় না। আর বিশেষ ধরনের এই জিনিসটা আমরা কিন্তু অনুধাবন করতে পারি না। ভাবছি ব্যাংক মানে আরো 10টা কোম্পানির মতো চলবে, যেখানে ইচ্ছা ডাইরেক্টররা যা ইচ্ছা তা করবে। বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়, মানে তাদের চাপ আছে। রাজনৈতিক প্রভাবে ব্যাংকের লাইসেন্স দেয়ায় ব্যাংকিং সেক্টরের এই দুরবস্থা বলে মন্তব্য করেন বক্তারা। এতে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন করে ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সরকারকে আরো সচেতন হতে হবে। ব্যাংকিং খাতের কোন ব্যক্তি প্রত্যক্ষভাবে
গ্ল্যামারাস স্টেটমেন্ট দিয়েছেন পেপারে বা মিডিয়াতে আসে, চমৎকার সব স্টেটমেন্ট, তাদের নাম বলতে চাই না। কেউ কেউ সাহস সঙ্গে বলছেন 1 বছরের মধ্যে আমি এইটাকে মার্জার করে চমৎকার করে ফেলবো, সুন্দর করে ফেলবো, স্মুথ করে ফেলবো, কিছু থাকবে না। দ্যাট ইজ নট পসিবল। প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া ব্যাংকিং সেক্টর পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে জানান বক্তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যদের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সাথে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও ছিল বিশেষ প্রার্থনার আয়োজন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক জানাতে ইরান দূতাবাসে যান তিনি। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে মন্তব্য লিখে সই করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বিশ্ব যখন অভিজ্ঞ রাজনৈতিক সংকটে ভুগছে তখনই ইব্রাহিম রাইসির মতো নেতাদের হারিয়ে যাওয়া শান্তির জন্য হুমকি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আপিল শুনানির জন্য ওই দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল। পরে ড. ইউনূস বলেন, তিনি কখনো কারো ক্ষতি করেননি, তবুও তাকে দুর্যোগের মধ্যে থাকতে হচ্ছে, ফলে দেশের মানুষের জন্য কাজ করতে পারছেন না তিনি। হুমায়ুন চিশতির রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রম আদালতের দেয়া সাজা থেকে খালাস চেয়ে গত 28 জানুয়ারি আপিল করেন ড. মোহাম্মদ ইউনূস সহ 4 জন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের আবেদন করেন তারা। পরে 3 দফায় জামিনের মেয়াদ বাড়ানো হয়। বৃহস্পতিবার সকালে আদালতে উপস্থিত হয়ে তারা আবারও স্থায়ী জামিন চান। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আমার ঠকার কি আছে, আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানা হিস্ট্রির মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। আমি তো জানি না, আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ? কলকারখানা অধিদপ্তরের আইনজীবী বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই। জামিন কতদিনের জন্য দিবেন নাকি নিষ্পত্তি হওয়া পর্যন্ত দিবেন সেটা কোর্টের এখতিয়ার। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে, প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি। তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন ড. ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের কর্ণধার ড. মোহাম্মদ ইউনূস ও 3 শীর্ষ কর্মকর্তাকে গত 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড দেন শ্রম আদালত। একই সাথে আপিল করার শর্তে তাদের 1 মাসের জামিন দেয়া হয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। পারটেক্স খেলার খবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এড়ানো গেল না। দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে 6 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল স্বাগতিকরা। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশ দলের দরকার ছিল 12 রান, আর যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল মাত্র 1 উইকেট। আলী খানের সেই ওভারের প্রথম 2 বলে 1 বাউন্ডারিতে 5 রান নিল। তৃতীয় বলে স্কুপ করতে গিয়ে কক বিহাইন্ড হন টাইগারদের শেষ ভরসা রিশাদ হোসেন, আর তাতে ইতিহাস গড়ে সিরিজ জিতল যুক্তরাষ্ট্র। যে কোনো সংস্করণের ক্রিকেটে এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশকে হারালো তারা। এর আগে হিউস্টনের পেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স টস হেরে ব্যাটিং করে 6 উইকেটে 144 রানে সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। ছোট্ট এই রানের টার্গেটেও টাইগারদের ব্যাটিংটা প্রত্যাশা মতো হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 36 রান করলেও দলের পরাজয় এড়াতে পারেনি। শনিবার হোয়াইট ওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সহ ৫ কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা। সেই সাথে ৩ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 3 বছর এবং সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসাইন এবং অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সিনিয়র সহসভাপতি মুর্শিদি, আবু হোসেন ও মিজানুর রহমান প্রত্যেককে প্রায় 13 লাখ টাকা এবং সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে প্রায় 26 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাফুফের ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফকে ফিফার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 2023 সালের এপ্রিলে আর্থিক জালিয়াতির অভিযোগে আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। দেশে আপদকালীন খাদ্য মজুদ থাকলে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, জানালেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সপক্ষে শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে, মন্তব্য সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিনের। 1 দশকে খেলাপি ঋণ বেড়েছে 3 গুণ, বলছে সিবিডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।